দেখুন, বাই ইলেকশন, উপনির্বাচন, এই উপনির্বাচনে শাসক দল ছাড়া কেউ জেতে না। কারণ এই উপনির্বাচনে মুখ্যমন্ত্রী বদল হবে না, এই উপনির্বাচনে কোনো মন্ত্রী বদল হবে না, এই উপনির্বাচনে পুলিশ চেঞ্জ হবে না, এই উপনির্বাচনে এসপি বদল হবে না, এই উপনির্বাচনে ওসি বদল হবে না, এই উপনির্বাচনে এসডিপিও বদল হবে না, এই উপনির্বাচনে কোনো নেতাও বদল হবে না। সুতরাং শাসক দল সব সময়ের জন্য জেতে। একমাত্র ব্যতিক্রম ঘটেছিল, একমাত্র, সেটা হচ্ছে বাইরন বিশ্বাস জিতেছিল হাত চিহ্নে, সিপিএমের সাপোর্টে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস ওখানে জিতেছিল সাগরদিঘি বিধানসভাতে উপনির্বাচন একটা। কিন্তু জেতার পরে সেখানে মানুষের রাস্তা উন্নয়ন বন্ধ করে দিল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিল, মানে পুরো উন্নয়ন স্তব্ধ করে দিল। তাই বাইরন বিশ্বাস যখন তৃণমূলে যোগদান করেছিল তখন বলেছিল, আমি কোনো টাকার লোভে যাইনি, উপরওয়ালা আমাকে এত টাকা দিয়েছে যে আমি বিক্রি হব না, শুধুমাত্র জনগণের উন্নয়ন স্থগিত করে দিয়েছে, তাই আমি বাধ্য হয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমি তৃণমূলে যোগদান করলাম। আর তারপর দিন থেকেই ওনার বাড়িতে বিশাল পুলিশ বাহিনী স্কট করে প্রোটেকশন পেল। আর তারপরে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেগুলো স্টপ হয়ে গেছিল সেগুলো চালু করে দিল, ঠিক জয়েন করার 7 দিনের মধ্যে। আজকে ওখানে দ্বিতীয় বাইরন বিশ্বাস যাতে না হয় তার জন্য ওখানে যিনি মারা গেছেন যে এবং তার মেয়ে প্রার্থী, অর্থাৎ ওখানে একটা পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়ে গেছে। আজকে আপনি দেখুন, আকবর আলী খন্দকার মরে গেছে, তার বউ চণ্ডীতলার প্রার্থী, সুলতান আহমেদ মরে গেছে, তার বউ প্রার্থী। মানে অন্য কেউ দল করলে সে করুক, কিন্তু তা হবে না, মরে গেলে তার বউ নাহলে মেয়ে প্রার্থী হবে। আজকে যে কালীগঞ্জে যে প্রার্থী হয়েছে, যিনি মারা গেছেন প্রয়াত, তার মেয়ে প্রার্থী হয়েছে, তার মেয়ে। এবং যিনি মারা গেছেন এবং যিনি বর্তমানে প্রার্থী হয়েছেন তৃণমূলের, বিরাট একটা অ্যালিগেশন। কি অ্যালিগেশন? যে ওয়াকফের সম্পত্তি তার বাপ দখল করে বাড়ি করে আছে, আর সেই বাড়িতেই বর্তমানে প্রার্থী আছে। তার আগে ওটা মুসলিম অধ্যুষিত এলাকা, তার আগে ওয়াকফ নিয়ে দিল্লিতে আন্দোলন করো, এটা মুসলমানরা ভালো চোখে দেখেনি। তা এই যে जुजुर भय ये डर बंगाल को अच्छा लगा, ये डर कालियागंज का हर आदमी को अच्छा लगा, इसीलिए तो एजेंट नहीं बैठने दिया, इसीलिए तो बाहुबली दिया, इसीलिए प्रिजाइडिंग ऑफिसर तृणमूलेर हये काज करছে, पुलिस तृणमूलेर हये काज करছে এবং ওখানে বিরোধী শূন্য করে ভোট লুটেরা ভোট করছে। মুখ্যমন্ত্রী বলছে বিজেপি অর্ধশিক্ষিত, বিজেপি কোনো জাত নেই, বিজেপি ধর্মের রাজনীতি করে। আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা উন্নয়নের রাজনীতি করি। কালীগঞ্জের মানুষ উন্নয়নকে ভোট দেবে। কে বলছে? মুখ্যমন্ত্রী। নাম কি? नाम की? ममता बनर्जी। याद करो ममता बुबू, याद करो
মমতা খালা ইয়াদ করো, যখন তুমি কংগ্রেস ভাঙলে, যখন সোমেন মিত্রের ওপর গুসা করে দল তৈরি করলে, নাম দিলে তৃণমূল কংগ্রেস, তোমার বাড়িতে কালীঘাটে বাজপেয়ী এসছিল, বাজপেয়ীকে তুমি প্রণাম করলে, তোমার মা পাশে বসে গীতা দেবী, বাজপেয়ীকে তোমার মায়ের সামনে বললে প্রণাম করে, আজ থেকে আমার বাবা নেই, বাজপেয়ীজি আপনি আমার বাবা। আর বাজপেয়ীজি বলল, আজ থেকে এটা আমার বিটি বটে। বাজপেয়ীজিকে বলল, বাবা আমি দল করেছি, আমি কংগ্রেসকে ভেঙে টুকরো করে দিয়েছি, কিন্তু আমার টাকা নেই, আমি নির্বাচনে লড়তে পারবো না, আমার কোনো ফান্ড নেই, আর আমি কোনো সিম্বল দিচ্ছে না নির্বাচন কমিশন। বাজপেয়ীজি বলল, ঠিক হ্যায় मैं দেখ रहा हूं। কালীঘাট ছেড়ে চলে গেল দিল্লিতে। দিল্লির বুকে বাজপেয়ীজি ডেকে পাঠালো, অজিত পাঁজা याद करो ममता बाबू, स्मरण करो। অজিত পাঁজা, সঞ্জয় বক্সি, আকবর আলী খন্দেকার এবং মুকুল রায় দিল্লি উড়ে গেল। সেখানে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে বিভিন্ন সিম্বল দেখানো হলো, বাজপেয়ীজির পছন্দ হলো না। অবশেষে অজিত পাঁজা সিম্বল আঁকলো, ঘাসের ওপর জোড়া ফুল। বাজপেয়ীজি বলল, मैं पीता हूं, मैं बाप हूं, मेरा पद्म फूल कमाल, मेरा बेटी का सिंबल होगा जोड़ा फूल। রেকমেন্ডেশন হয়ে গেল। সেই জোড়া ফুল নিয়ে তুমি এই বাংলার বুকে বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি 9টা জিতলে। এমপি 2টো জিতেছিল বিজেপি, একটা দমদমে তপন শিকদার, আর একটা জিতেছিল কৃষ্ণনগরে জুলু মুখার্জি। বিজেপি তখন জুলু মুখার্জিকে বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী করেছিল, বিজেপি তখন তপন শিকদারকে টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল, আর তোমাকে করেছিল রেলমন্ত্রী। রেলমন্ত্রী ভারতবর্ষের পূর্ণাঙ্গ মন্ত্রী। সেই রেলমন্ত্রী যখন হয়েছিলে, লজ্জা করেনি, বেহা নির্লজ্জ আজকে বিজেপিকে সাম্প্রদায়িক বলার। বাংলার বুকে নবাব সিরাজদৌল্লার পরে যদি মির্জাফরই করে থাকে বাংলার সাথে, তার নাম হচ্ছে মির্জাফর। আর মির্জাফর নামটা হয়ে যাওয়ার পরে আজও কোনো মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে মির্জাফর নামটা রাখে না। তুমি বিজেপির সাথে নিমখারামি করেছো, তুমি বিজেপির সাথে গাদ্দারি করেছো, তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো, কংগ্রেসের সাথে নিমখারামি করেছো। আজকে যে বিজেপিকে সাম্প্রদায়িক বলছো, যে বিজেপিকে গালাগাল দিচ্ছ, সেই বিজেপির গর্ভে তুমি জন্ম নিয়েছো। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা দ্বিতীয় মির্জাফর হয়ে গেছো তুমি। খিদিরপুর বাজারে আগুন লাগলো, কয়েক কোটি কোটি টাকার ব্যবসায়ীদের জিনিসপত্র নষ্ট হলো। মুখ্যমন্ত্রী পরে গিয়ে বললেন, যারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত তাদের জন্য 1 লক্ষ টাকা, আর যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদের 50,000 টাকা। কিন্তু আজ বাগানের মুখোমুখি ওখানকার ব্যবসায়ীরা বলেছে কারোর 2 কোটি, কারোর 5 কোটি, কারোর 10 কোটি টাকা খরচা হয়েছে। তাহলে কি মরুভূমিতে 1 ফোঁটা জল পড়ছে নাকি? মুখ্যমন্ত্রী তাই দিচ্ছেন না? 2 কোটি, 5 কোটি, 7 কোটি, সেখানে 1 লক্ষ টাকা, 50,000 টাকা। তো মরুভূমি মরিচিকা, মরুভূমিতে 1 ফোঁটা জলের মতো। কিন্তু আজকে আমি মমতা বুবুকে জিজ্ঞেস করতে চাই, মমতা খালাকে জিজ্ঞেস করতে চাই, আমি কলকাতা কা মেয়র ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করতে চাই, ফিরাদ বাবু এই কলকাতার বুকে
যত মার্কেট আছে কলকাতার বুকে, মেটিয়াপুরুষ, রাজা বাজার, ক্যানিং স্ট্রিট থেকে কলুতলা থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে সমস্ত জায়গায় দায়িত্বটা কার? কলকাতা কা মেয়রের। এই কলকাতা মেয়র আজকে দায়িত্ব নেওয়ার পর যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাস, যে চেয়ারে বসেছিল বিকাশ রঞ্জন, যে চেয়ারে বসেছিল প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জি, সেই চেয়ারের মর্যাদাহানি করছে। আজকে মেয়র ইজ এ ফ্লপ মেয়র, চিফ মিনিস্টার ইজ এ ফ্লপ চিফ মিনিস্টার। আজকে বলুন, বড়বাজারে আগুন লাগলে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, নিউ মার্কেটে একটা আগুন লাগলে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না, হাওড়াতে, মোংলাহাটে সেম। আজকে যে দোকানগুলো পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, মাথার উপরে ছাদ ছিল সেটা চলে গেছে, ছেলে মেয়েদের মুখে ভাত দেবে সেটা চলে গেছে, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়ে যখন বলছে 1 লক্ষ টাকা অমুক পরিকল্পনা, জমি দেয়া হবে, মার্কেট করে দেয়া হবে, তখন ওই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূলের নেতারা, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা যখন চিৎকার করে বুকের যন্ত্রণা, বুকের কান্না মুখ্যমন্ত্রীর সামনে বলছে, তখন তৃণমূলের নেত্রীরা বা তৃণমূলের ওখানকার কাউন্সিলররা একজন মহিলাকে বলছে চুপ 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 চুপ, অর্থাৎ সত্য উদ্ঘাটন করতে দেবে না মুখ্যমন্ত্রীর কাছে, বুকের জ্বালা মুখ্যমন্ত্রীর কাছে বলতে দেবে না, বুকের যন্ত্রণা মুখ্যমন্ত্রীর সামনে বলতে দেবে না, অর্থাৎ সব চেপে দাও। আজকে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তোমার আমলে কতগুলো আগুন ধরল, তোমার মেয়র কি করলো, তোমার অগ্নি নিবারক যে মন্ত্রী আছে কি করলো, কেন সুজিত বোস যেতে পারে নাই ওখানে, মানে দমকল যেতে পারে না, কারণ একটাই, এত সরু গলি, এত ছোট গলি, ডালার পর ডালা, বড় বড় দোকান, দোকানের সামনে ডালা, বড় বড় দোকান। আপনি যে চলে যান নিউ মার্কেটে, আপনি চলে যান বড় বাজারে, আপনি চলে যান আমার এই হাইকোর্টে, ডালা বসিয়ে দিয়েছে। পারমিশন তৃণমূলের যেমন, আবার পারমিশন বলে কিছু আছে নাকি? বিল্ডিং হলে পারমিশন লাগে না, আর সেখানে দোকান প্রতি সপ্তাহে আপনারা গোপন ক্যামেরা নিয়ে আসবেন আমার এই হাইকোর্ট চত্বরে, নিউ মার্কেট, রাজাবাজার, কলুতলা, মেটিয়াপুরুষ, বড়বাজার, জাকারিয়া স্ট্রিট, গোপন ক্যামেরা নিয়ে যাবেন, দেখতে পাবেন হাপ্তা তুলছে কারা? এজেন্টরা আমার এই হাইকোর্টের চারদিকে গাড়ি রাখে, টাকা তোলে কে? এজেন্ট। টাকা তোলে কে? সেলুনওয়ালা, চুল কাটছে, এজেন্ট। টাকা ভাগ কোথা যায়? তৃণমূল নেতাদের কাছে। ভাগ কোথা যায়? পুলিশদের কাছে। পুলিশ জানে না? আজকে পশ্চিম বাংলায় ভাত নেই বলে, রুটি নেই বলে, খাদ্য নেই বলে, চাকরি নেই বলে, ব্যবসা নেই বলেই আজকে আমার বাংলার থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে বাঙালিরা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা থেকে। আর এই যে কলুতলা থেকে রাজাবাজার টোটাল, এরা কিন্তু সব মুসলমান, কিন্তু বাঙালি মুসলমান নয়। আপনি দেখাতে পারবেন? বাঙালি নেই, বাঙালি মুসলমান নেই, বাঙালি সনাতনী নেই। বড়বাজার তো পুরো নিয়ে নিয়েছে।
আজকে নিউ মার্কেট নিয়েছে, রাজাবাজার নিয়েছে, এর জবাবটা দেবে কে? এর জবাব ফিরহাদ হাকিমকে। এই কারণেই তো ফিরহাদ হাকিম বলেছিল দাওয়াতে ইসলাম, এই জন্যই তো বলেছিল আজ আমরা 30% আছি, আল্লাহ যদি করে 70% হয়ে যাবে। আজকে বাংলায় তাই একের পর এক আগুন, একের পর এক মার্কেটে আগুন, একের পর এক দোকানে আগুন, একের পর এক মানুষের কর্মসংস্থানে আগুন। এই আগুনের জবাব মানুষ তোমাকেই আগুনে পুড়িয়ে মারবে। মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিম আর সুজিত বসু তারা এই ঘটনার পর বলছে দমকল ঠিক সময়ে গেছিল, মানুষ ভুল বলছে। মুখ্যমন্ত্রী বলছে যে সাংবাদিকদের মুখোমুখি বলছে, যখন পাশ থেকে স্থানীয়রা বলছে এই টাকায় কি হবে, আপনারা থামুন, জায়গায় রেডি আছে, জায়গায় করে দেওয়া হবে। প্রশ্ন, উনি জানলেন কি করে জায়গা এরকম দুর্ঘটনা ঘটবে? তাহলে কি জায়গা আগের থেকে তৈরি থাকে কি করে? দেখুন, এ প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। প্রশাসনিক বৈঠক হচ্ছে, ওদের দলের এমএলএ শওকাত মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে, দিদি জীবনতলায় একটা বাস স্ট্যান্ড চাই। হ্যাঁ, কি বলছিস? জীবনতলায় বাস স্ট্যান্ড চাই? বাস, তুই তো বোম মারিস। তাহলে জীবনতলাতে বাস স্ট্যান্ড হবে না সেটা ওনার কাছে খবর আছে। জীবনতলাতে শওকাত মোল্লা বোম মারে সেটা ওনার কাছে খবর আছে। আবার হুগলিতে একটা প্রশাসনিক বৈঠক হচ্ছে, হুগলির এমএলএ অসিত মজুমদার বলছে, দিদি এইটা একটা স্টেডিয়াম করতে হবে, কিছু টাকা, এই টাকা দিতে হবে। এই তোকে তো টাকা দেওয়া হয়েছে, আর কত টাকা খাবি? হ্যাঁ, আর কত খাবি? আবার কোচবিহারের ওইদিকে উদয়নগো, সেও উঠে দাঁড়িয়ে কিছু বলতে গেল, তাকে এমন থাপড়া দিয়েছে দিদি যে, অর্থাৎ এই যে ব্যাপারগুলো চলছে, আজকে আপনি বলছেন পরিকল্পিত। দেখুন, দিদি জানে না, দিদির কাছে খবর নেই। আমি এখানে বক্তব্য দিচ্ছি, এটাও খবর আছে, কারণ এখানে আইবি ছাড়া আছে। আপনি আমার কাছে এসছেন, এটাও দিদির কাছে খবর আছে। সুতরাং কেন বলে, দিদি একটা মিটিংয়ে বলেছিল, এই কে কি করে, কে কি খায়, কে কি পড়ে, কে কোথায় থেকে কি করে, সব খবর আমার কাছে আছে। এটা দিদি বলেছে, আমি বললি। তাহলে কি করে বলে আইবি, বলে সিভিক। একটা থানায় বড়বাবুকে কিন্তু দিদি ফোন করে না, সিভিক ভলেন্টিয়ারকে ফোন করে। কারণ সিভিক ভলেন্টিয়াররাই হচ্ছে তৃণমূল ক্যাডার। এই জন্যে তৃণমূল ক্যাডার দিয়ে ওসিকে কি করছে, ওখানকার কোন পুলিশ কি করছে, ওখানকার এমএলএ কি করছে, ওখানকার পঞ্চায়েত মেম্বার কি করছে, পঞ্চায়েত প্রধান কি করছে, সব খবর রাখে। তাই ওখানকার ব্যাপারে দমকল মন্ত্রী বা এরা যে ঘটনাগুলো বলছে, পাবলিক যে ঠিক বলছে সেটাকে উল্টে দিতে হবে, আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করেই এসেছিল। তাহলে এই ঘটনার পরে দায়টা তাহলে কে নেবে? মানে অনেকে বলছে, ওখানকার ব্যবসায়ীরা বলছে যে এই দুর্ঘটনা ঘটার আগে দুবার করে কারেন্ট চলে গেছে, তাহলে কি পরিকল্পনা করে করা হয়েছে আগুন লাগানোটা? দেখুন, দায় সব জায়গাতেই একটা করে, সে বড়বাজারে আগুন লাগুক, নিউ মার্কেটে আগুন লাগুক, হাওড়া মোংলাহাটে আগুন লাগুক, দায় তার জন্য একটা কমিটি করে দেওয়া হয়। দুর্ঘটনা ঘটলে, আগুন ধরলে একটা করে কমিটি করা হয়। সেই কমিটি রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে সব কাজ হবে।
কমিটি লোক দেখানো কমিটি হয়, আর কমিটির রিপোর্ট বিষভাও জলে চলে যায়। একটাই দায়, সেটা হচ্ছে তাদের কপালের দোষ উপরালার দায়। একটাই দায়, এই ধ্যামন মুখ্যমন্ত্রীর বিদায় না হলে এ দায় কেউ নেবে না।